ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এবং কেন্দ্র সরকারের যে সমস্ত এক্সাম আজ পর্যন্ত সংঘটিত হয়েছে তার বিস্তারিত জিকে প্রশ্নের কিন্তু সংকলন আমরা করেছি এবং মোটামুটি 500টিরও অধিক জিকে প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তো আমরা 2 বা 3টে পর্বের মাধ্যমে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলি আমরা করিয়ে দেব। তো আজকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন কিন্তু রয়েছে। প্রত্যেকে প্রথম থেকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। আজকের প্রথম প্রশ্ন, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? তো সঠিক উত্তর গ্রামণী। তো গ্রামের প্রধানকে বলা হতো গ্রামণী। নেক্সট, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর দেখো অশ্বঘোষ। তো বুদ্ধচরিত কিন্তু অশ্বঘোষের এটি গুরুত্বপূর্ণ লেখা গ্রন্থ এবং এটি বিগত বছরে কিন্তু এসছে। নেক্সট, উপনিষদের মূল বিষয়বস্তু কী? তো এই প্রশ্নটি কিন্তু আমাদের মক টেস্ট পর্বে কিন্তু বহুবার কিন্তু করানো হয়েছে। তো দেখো, উপনিষদের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে দর্শন শাস্ত্র বা দার্শনিক চিন্তা কিন্তু এর অন্তর্ভুক্ত ছিল। নেক্সট দেখো, এই প্রশ্নটি এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু এসেছিল। কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে? তো সঠিক উত্তর বুদ্ধদেব। অবশ্যই কিন্তু এটিকে স্টার মার্ক দেবে। যাদের সামনে কিন্তু জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবে। নেক্সট দেখো, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তারিত হয়েছিল? তো ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল সিংহল বা কিন্তু শ্রীলঙ্কা। তো এই শ্রীলঙ্কার পূর্ব নাম কিন্তু সিংহল ছিল। তো অপশনে যদি সিংহল থাকে তো সেক্ষেত্রে কিন্তু সিংহল অ্যান্সার করে আসবে। নেক্সট, শ্বেতম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত হয়েছিল? তো শ্বেতম্বর এবং দিগম্বর নামে কোন সম্প্রদায় বিভক্ত হয়েছিল? তো সঠিক উত্তর জৈন ধর্ম। এই জৈনদের মধ্যে কিন্তু এই দুটি সম্প্রদায় বিভক্ত হয়েছিল। শ্বেতম্বর অর্থাৎ ইনারা শ্বেত বস্ত্র পরিধান করত এবং দিগম্বর যারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করতো না। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি এমটিএসে কিন্তু এই প্রশ্নটি এসছে। প্রত্যেকে এটিকে স্টার মার্ক দেবে। এসএসসি এমটিএস। দেখো, সঠিক উত্তর হিন্দুকুশ। তো হিন্দুকুশ পর্বতের পর্যন্ত মৌর্য সাম্রাজ্য কিন্তু বিস্তৃতি লাভ করেছিল। নেক্সট, নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? তো দেখো, নন্দ বংশের যে শাসক তিনি কিন্তু মগধের রাজা ছিলেন। আমরা জানি যে মগধে পরপর 4টি বংশ কিন্তু রাজত্ব করেছিল, হর্ষঙ্কু, শৈশনাগ, নন্দ এবং তারপর আসে মৌর্য। তো মগধে কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এই নন্দ বংশের যে শাসক, তো তাকে পরাজিত করে। নেক্সট দেখো, বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে। তো সেরকমই আমাদের আদি মধ্যযুগের যে ইতিহাস রয়েছে তো সেইখানে বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন শাসকের রাজসভায় কিন্তু অলঙ্কিত করেছিলেন এবং বিভিন্ন গ্রন্থ কিন্তু রচনা করেছিলেন। তো সেরকম একটি দেখো, হর্ষচরিত কার লেখা? তো এই হর্ষচরিত বাণভট্টের লেখা। এই বাণভট্ট ছিল কিন্তু হর্ষচরিত অর্থাৎ এই হর্ষবর্ধনের একজন সভাকবি। তো তার গুরুত্বপূর্ণ গ্রন্থ হর্ষচরিত তিনি কিন্তু লিখেছিলেন। তো বিভিন্ন গ্রন্থ সম্পর্কে যেগুলি এক্সামে বহুবার এসছে, তো আমাদের মক টেস্ট পর্বে কিন্তু এই বিভিন্ন গ্রন্থের যে তালিকা সেটি কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। নেক্সট দেখো, সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামে উল্লেখিত করা হয়েছে? তো আমরা জানি মৌর্য সম্রাট অশোকের কিন্তু মোট 4টি লিপি ছিল। কটি? 4টি। এই 4টি লিপি কিন্তু মৌর্য সম্রাট অশোকের ছিল। ব্রাহ্মী, খরষ্টি, অ্যারামাইক ও গ্রিক, এই 4টি ভাষায় কিন্তু লিপি রচনা করেছিল। তো আমরা যে লিপিটির পাঠ উদ্ধার করতে পেরেছি তো সেটি হচ্ছে ব্রাহ্মী লিপি। তো এই ব্রাহ্মী লিপিতে কিন্তু অশোকের প্রিয়দর্শী বা প্রিয়দর্শক এই নামটি কিন্তু উল্লেখ করা হয়েছে। নেক্সট দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যাদের আপকামিং জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে অবশ্যই দেখে রাখবে। বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো দেখো, বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন, যিনি সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলে পরিচিত হন। অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের একজন শ্রেষ্ঠ রাজা, যাকে আমরা বিক্রমাদিত্য
নামে কিন্তু জানি। তো বিক্রমাদিত্যের রাজসভাতে কিন্তু এই নবরত্ন সভা ছিল। তো তিনি বিক্রমাদিত্য বলে নিজেকে পরিচিত করতেন এবং তার রাজসভাতে কিন্তু এই নবরত্ন কিন্তু ছিল। তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তো মধ্য এশিয়ার মধ্যে একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন কুষাণ বংশের যে শাসক কনিষ্ক। তো এই কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক, ইনি কিন্তু তার সাম্রাজ্যকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তো কনিষ্কের একটি উপাধি রয়েছে, অবশ্যই মনে রাখবে, দ্বিতীয় অশোক। এই কুষাণ শাসক কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কারণ তিনি মৌর্য সম্রাট অশোকের মতো কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারে কিন্তু সর্বোচ্চ ভূমিকা নির্বাহ করেছিলেন। তো এই জন্য তাকে কিন্তু দ্বিতীয় অশোক বলা হয়। এক্সামে কিন্তু প্রশ্নটি আসে, অবশ্যই মনে রাখবে। কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইটির নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসএসসি জিডি কনস্টেবলের এক্সামও কিন্তু এটি বিগত বছরে এসছে। তো সঠিক উত্তর রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী কাশ্মীরের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ বর্ণনা কিন্তু রয়েছে এবং এটি খ্রিস্টীয় দ্বাদশ শতকে কিন্তু রচিত হয়েছিল এবং এটির খোঁজ পাওয়া যায় ত্রয়োদশ শতকে। নেক্সট, অশোকের রাজত্বকালে কোন শতাব্দীতে শুরু হয়েছিল? দেখো, অশোকের যে রাজত্বকাল সেটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী। এই তৃতীয় শতাব্দীতে কিন্তু শুরু হয়েছিল। নেক্সট, নিচের কোনটি কনিষ্কের রাজধানী? অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। কেপি কনস্টেবলে কিন্তু এটি এসেছিল। দেখো, কনিষ্কের রাজধানী ছিল পেশোয়া বা পুরুষপুর। পেশোয়া বা পুরুষপুর হচ্ছে কনিষ্কের রাজধানী। নেক্সট, নিচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এই বিভিন্ন রাজার উপাধি বা উপনাম। তো এইখান থেকে কিন্তু একটি বিস্তারিত ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। ক্লাসটি যদি তোমরা একবার দেখো তো সেখান থেকে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে বাদ যাবে না। তো বিভিন্ন রাজার উপনাম বা উপাধি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এক্সামে আসে, তার প্রমাণ কিন্তু তোমরা দেখেছ। তো সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত, ইনি কিন্তু মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন। নেক্সট, দেখো, কাকে ভারতের নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়েছে? তো এই উপনামগুলো কিন্তু এক্সামে আসে। তো এই সম্পর্কে কিন্তু ক্লাসটি একবার তোমরা দেখলে আর কোনো অসুবিধা কিন্তু তোমাদের থাকবে না, অবশ্যই কিন্তু তোমরা দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। তো দেখো, ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। তো এই ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে কে বলেছে? তো অবশ্যই মনে রাখবে ভি স্মিথ বা ভিনসেন্ট স্মিথ। তো ইনি কিন্তু একজন ভারতীয় ঐতিহাসিক দের মতো কিন্তু উপাধিটি দিয়েছিলেন। নেক্সট, সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত রয়েছে? দেখো, সমুদ্রগুপ্তের কীর্তির গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে এলাহাবাদ স্তম্ভলিপি। ওই এলাহাবাদ স্তম্ভলিপিতে কিন্তু সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণিত রয়েছে। নেক্সট দেখো, ভারতের ইতিহাসে কোন যুগকে সুবর্ণ যুগ বা স্বর্ণ যুগ বলা হয়? অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, গুপ্ত যুগকে কিন্তু সুবর্ণ যুগ বলা হয়। কেন বলা হয়? কারণ এই গুপ্ত যুগে এমন একটি সময় ছিল যেখানে শিল্প, সাহিত্য, স্থাপত্য, এমনকি ভাস্কর্য থেকে শুরু করে রাজনৈতিক সমস্ত দিকের কিন্তু অভূতপূর্ব বিকাশ সাধন হয়েছিল। তাই এই যুগকে কিন্তু সুবর্ণ যুগ বা স্বর্ণযুগ কিন্তু বলা হয়। নেক্সট দেখো, গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? তো দেখো, গুপ্ত যুগে উত্তর রামচরিত। তো আমরা রামচরিত মোটামুটি 3টে গ্রন্থ আপাতত দেখেছি। একটা রামচরিত সন্ধ্যাকার নন্দী, যেটি পাল বংশের রাজা রামপাল সম্পর্কে জানা যায়, এবং অপর একটি গ্রন্থ রামচরিত মানস, যেটি তুলসীদাস রচনা করেছিলেন। এবং এটি দেখো রামচরিত উত্তর রামচরিত নাটক, তো এটি রচনা করেছিলেন ভবভূতি। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট দেখো, সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। দেখো, সমুদ্রগুপ্তের যে বিবরণ অর্থাৎ তার যে শাসনকাল সেই সম্পর্কে আমরা জানতে পারি এলাহাবাদ প্রশস্তি থেকে। এই এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হরিসেন। এই হরিসেন কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন এবং ইনি ছিলেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি। অবশ্যই মনে রাখবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হচ্ছে হরিসেন।
নেক্সট দেখো, শকাব্দের প্রবর্তন কে করেছিলেন? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে এবং এটি 78 খ্রিস্টাব্দে। এই 78 খ্রিস্টাব্দে কিন্তু এই শকাব্দ চালিত হয়েছিল। কে করেছিলেন? কুষাণ সম্রাট কনিষ্ক। নেক্সট দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? তো কোন বংশ কোন রাজার সমসাময়িক বা কোন মহাপুরুষ কোন বংশের সমসাময়িক ছিলেন? তো এইগুলি কিন্তু এক্সামে আসে। যেরকম গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? বিম্বিসার। তো এই প্রশ্নগুলি কিন্তু এক্সামে আসে, তো অবশ্যই কিন্তু দেখে রাখবে। দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালের সমসাময়িক ছিলেন বাংলার রাজা শশাঙ্ক। তো এনাকে কিন্তু সার্বভৌম নরপতি রূপে আমরা জানি, অবশ্যই কিন্তু এক্সামে আসে। নেক্সট, ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? তো দেখো, ধন্বন্তরী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। তো ইনি চিকিৎসক, এর পদ অলঙ্কৃত করতেন। নেক্সট দেখো, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? তো দেখো, আমরা প্রত্যেকে জানি যে কৌটিল্য বা যার প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত, তো তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিলেন। তো ইনি প্রধানমন্ত্রী ছিলেন। ইনি মূলত রাজনৈতিক যে গুরুত্বপূর্ণ গ্রন্থ অর্থশাস্ত্র, তো এর রাষ্ট্রনীতি বা মানে রাজ্যনীতি যাই বলিনি কেন, তো এর অন্তর্ভুক্ত ছিল কিন্তু কৌটিল্যের গ্রন্থ। তো গুরুত্বপূর্ণ অবশ্যই এটিকে মনে রাখবে যে অর্থশাস্ত্র এটি রচনা করেছিলেন কে? কৌটিল্য। এক্সামে কিন্তু আসে। নেক্সট, কোন গ্রিক রাজ দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছেন? তো দেখো, মেগাস্থিনিস, যিনি গ্রিক ম্যাসিডোনিয়ার রাজা সেলুকাসের দূত হিসাবে কিন্তু এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়, এবং তিনি কিন্তু তার গুরুত্বপূর্ণ গ্রন্থ ইন্ডিকা, তো ইন্ডিকা গ্রন্থে কিন্তু এই ভারত সম্পর্কে কিন্তু বিস্তারিত বিবরণ লিখেছেন। অবশ্যই মনে রাখবে মেগাস্থিনিস এবং তার বিখ্যাত বই ইন্ডিকা, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি এমটিএসে কিন্তু এই প্রশ্নটি এসছে। দেখো, 712 খ্রিস্টাব্দে কিন্তু আরবরা সিন্ধু জয় করেছিল। সিন্ধু সেই সময় শাসক কে ছিল? তো মনে রাখবে দাহির। তো দাহির ছিল কিন্তু সিন্ধুর সেই সময়কার শাসক। এই দাহিরকে পরাজিত করেছিল কে? মুহাম্মদ বিন কাসিম, যিনি আরব সেনাপতি ছিলেন। তো তিনি কিন্তু 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল। নেক্সট দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এক্সামে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, মৌর্য সম্রাট অশোকের সাম্রাজ্যের নিচের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? অবশ্যই খেয়াল রাখবে, অন্তর্ভুক্ত ছিল না। তো মনে রাখবে মাদ্রাজ, এটি কিন্তু এই মৌর্য সম্রাট অশোকের অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট দেখো, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। দেখো, এটি হর্ষবর্ধনের লেখা নাটক। তো টোটাল 3টে নাটক কিন্তু এই হর্ষবর্ধন লিখেছিলেন। তো অবশ্যই মনে রাখবে, একটি ছিল নাগানন্দ, একটি রত্নাবলী এবং অপর একটি নাটক প্রিয়দর্শিকা। এই 3টে নাটক কিন্তু ইনি রচনা করেছিলেন কে? হর্ষবর্ধন। নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। তো অবশ্যই মনে রাখবে, তো রত্নাবলী না দিয়ে কিন্তু অন্য দুটিও দিতে পারে। নেক্সট, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হর্ষবর্ধন। ইনি কিন্তু পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। তো এনার আমলে কিন্তু চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, কাদম্বরী কাব্যের রচয়িতা কে? তো কাদম্বরী যে কাব্য, এটির রচয়িতাও কিন্তু বাণভট্ট। তো আমরা বাণভট্টের লেখা হর্ষচরিত জানি, কিন্তু কাদম্বরী হচ্ছে একটি নাটক। তো এই কাব্যের বা নাটকের রচনা হচ্ছে বাণভট্ট, অবশ্যই মনে রাখবে। নেক্সট, ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিপ্লেসেস যুগের সঙ্গে তুলনা করেছিলেন? তো দেখো, অবভিয়াসলি কিন্তু সঠিক উত্তর গুপ্ত যুগ। তো এই গুপ্ত যুগ ছিল কিন্তু সুবর্ণ যুগ, আমরা একটু আগে জানলাম। তো এই গুপ্ত যুগে কিন্তু এলিজাবেথের এবং গ্রিসের যে পেরিপ্লাস যুগ, তো তার সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। নেক্সট দেখো, কাদের রাজত্বকালে ভারতে সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল? তো
তো আমরা প্রত্যেকে জানি যে কুষাণ সাম্রাজ্য, তো কুষাণ এটি হচ্ছে চীনের ইউচি জাতির শাখা থেকে বিলং করেছিল। তো এই রাজবংশে বিশেষত কুষাণ সম্রাট ভীম কোদভিসেস, তো ভীম কোদভিসেস তিনি কিন্তু স্বর্ণমুদ্রা প্রচলিত করেছিলেন। তো স্বর্ণমুদ্রা এবং তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল কিন্তু এই কুষাণ যুগে, এবং এরাই কিন্তু প্রথম স্বর্ণমুদ্রা ব্যবহার শুরু করেছিল। নেক্সট দেখো, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? তো আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল। নেক্সট, মহাবীর ছিলেন, দেখো মহাবীর ছিলেন হচ্ছে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। এবং কেপি কনস্টেবল, এসআই, কেপি কনস্টেবল এবং এসআই এই দুটোতে কিন্তু এখান থেকে প্রশ্ন এসছে। এসআইতে যে প্রশ্নটা এসছে পঞ্চম জাম, অর্থাৎ পঞ্চম যে ব্রত ছিল, অর্থাৎ চতুর্জামের আদর্শ এটি প্রবর্তন করেছিলেন কে? পার্শ্বনাথ। এই পার্শ্বনাথ কিন্তু চতুর্জামের আদর্শ প্রবর্তন করেছিলেন। এবং মহাবীর, এটা 24তম তীর্থঙ্কর হবে। তো এই 24তম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে মহাবীর, এবং ইনি পঞ্চম জাম বা পঞ্চম মহাব্রত কিন্তু প্রবর্তিত করেছিলেন। দি ইন্ডিকা কে লিখেছিলেন? প্রশ্নকে অবশ্যই স্টার মার্ক দেবে। ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন মেগাস্থেনিস। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। তো আমরা একটু দ্রুত চলছি, কারণ 100টি প্রশ্ন কিন্তু রয়েছে আজকের মক টেস্ট পর্বে। তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখবে। দেখো, ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তের সূত্রপাত প্রথম কোন সময় হয়? মৌর্য যুগে। এই প্রশ্নটি কিন্তু আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে। নেক্সট, ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে কার নাম বিবেচিত হয়? তো চন্দ্রগুপ্ত মৌর্যের নাম কিন্তু প্রথম বিবেচিত হয়। নেক্সট দেখো, মেগাস্থেনিস কার রাজদূত হিসাবে ভারতে এসেছিলেন? তো ইনি কিন্তু গ্রিক রাজ সেলুকাসের নিকট কিন্তু ভারতে এসেছিলেন। তো সেলুকাস ছিলেন হচ্ছেন ম্যাসিডর বা গ্রিকের রাজা। নেক্সট, সম্রাট অশোকের অনুশাসন কোন শিলালিপিতে খোদিত রয়েছে? তো আমরা একটু আগে জানলাম যে প্রধান 4টি লিপি কিন্তু অশোকের ছিল। তো তার মধ্যে ব্রাহ্মী লিপির কিন্তু পাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে। তো দেখো, ব্রাহ্মী লিপিতে কিন্তু ছিল তার যে অনুশাসন, তো সেটি খোদিত আকারে পাওয়া গেছে। নেক্সট, যে হুনরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? তো তারা মূলত পশ্চিম এশিয়া থেকে ভারতে এসেছিল হুনরা। তো এই হুন আক্রমণকে প্রতিহত করেছিল কে? এই গুপ্ত সাম্রাজ্যের একজন উল্লেখযোগ্য শাসককে স্কন্দগুপ্ত। তো এই গুপ্ত শাসকের একটি উল্লেখযোগ্য কৃতিত্ব, তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, তাই জন্য তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। তো কাকে? স্কন্দগুপ্ত। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। তো স্কন্দগুপ্ত এই হুন আক্রমণ কিন্তু প্রতিহত করেছিলেন, তাই তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। কে বলেছিলেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার, একজন ভারতীয় ঐতিহাসিক। তো রমেশচন্দ্র মজুমদার কিন্তু একজন জাতীয়তাবাদী ঐতিহাসিক, তিনি কিন্তু বলেছিলেন যে ভারতের রক্ষাকর্তা হুন আক্রমণ প্রতিহত করার জন্য কাকে বলেছিলেন? স্কন্দগুপ্ত। নেক্সট দেখো, চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? দেখো, কনৌজের রাজা হর্ষবর্ধন। তো এনাকে পরাজিত করেছিলেন হর্ষবর্ধনকে। নেক্সট দেখো, পঞ্চতন্ত্র কার রচনা? ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। তো পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার কিন্তু এটি উল্লেখযোগ্য রচনা। তো বিষ্ণু শর্মা ইনি কিন্তু এই পঞ্চতন্ত্র রচনা করেছিলেন। তো এই পঞ্চতন্ত্রের মূল বিষয়বস্তুটা হচ্ছে, একটু জেনে রাখো, যে বিভিন্ন যে উপদেশ বা নীতিকথামূলক কিন্তু কথা এই পঞ্চতন্ত্রের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তো অবশ্যই কিন্তু এক্সামে যদি আসে তো অবশ্যই মনে রাখবে যে এটি নীতিকথা বা উপদেশমূলক কিন্তু একটি রচনা। নেক্সট দেখো, বিশ্বের 100 সর্বোত্তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত। কোন রচনাটি? তো দেখো, শকুন্তলা। এই শকুন্তলা যে নাটক, যেটি কালিদাস রচনা করেছিলেন, তো এটি কিন্তু সর্বোত্তম। নেক্সট দেখো, বৃহৎ সংহিতা কার রচনা? তো বৃহৎ সংহিতা বরাহমিহির কিন্তু রচনা করেছিলেন। তো ইনি গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক একজন জ্যোতির্বিদ। কে? বরাহমিহির। এই বরাহমিহির ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ। তো তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে বৃহৎ সংহিতা। নেক্সট, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? তো ইনিও কিন্তু জ্যোতির্বিদ ছিলেন।
তো তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ সূর্য সিদ্ধান্ত, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এই প্রশ্নটি বহুবার এক্সাম আসে। গীত গোবিন্দ কে রচনা করেছিলেন? তো গীত গোবিন্দ হচ্ছে লক্ষণ সেনের সভাকবি জয়দেব, তো ইনি কিন্তু রচনা করেছিলেন। নেক্সট দেখো, নাগার্জুন কে ছিলেন? দেখো, নাগার্জুন ছিলেন বৈদিক যুগের একজন ঋষি। তো এর উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, অবশ্যই মনে রাখবে। একটা হচ্ছে প্রজ্ঞা পারমিতা আর একটা হচ্ছে মাধ্যমিকা সূত্র। প্রজ্ঞা পারমিতা এবং মাধ্যমিকা সূত্র এই নাগার্জুন এনার কিন্তু উল্লেখযোগ্য রচনা। নেক্সট, নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো, মহাবলীপুরম হচ্ছে একটি রথ মন্দির। তো এটি নরসিংহ বর্মন, যিনি পল্লব রাজা, তো এই পল্লব বংশের আমলে কিন্তু নির্মিত করেছিলেন। কে? প্রথম নরসিংহ বর্মন। তো পল্লব বংশের আমলে এই গুরুত্বপূর্ণ, এটি ছিল হচ্ছে একটি রথ মন্দির। নেক্সট দেখো, শকাব্দ কবে থেকে চালু হয়? তো দেখো, ৭৮ খ্রিস্টাব্দে কিন্তু এই শকাব্দ চালু হয়েছিল। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আজকের মক টেস্ট পর্বে কিন্তু রাখা হয়েছে। যাদের সামনে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, অবশ্যই ক্লাসগুলি কিন্তু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে। আমরা কিন্তু ৫০০টিরও অধিক কিন্তু প্রশ্নপত্র সংকলন করেছি। তো ২টো বা ৪টে পর্বের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলি আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো, বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পের নিচে কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? তো এটি এসএসসি জিডি কনস্টেবল ২০২১-এ কিন্তু এসছে। তো দেখো, এটি জাতকের কাহিনী কিন্তু পাওয়া যায়। তো এখানে একটু বলে রাখি, জাতক কী? তো জাতকের গল্প কাহিনী হচ্ছে গৌতম বুদ্ধের যে পূর্বজন্মে, তো গৌতম বুদ্ধের যে পূর্বজন্ম হয়েছিল তার ওই পূর্বজন্মের যে কাহিনীগুলি, তো সেগুলিকে মূলত জাতকের গল্প, তো গল্প আকারে রচিত হয়েছিল। তো এই জাতক গল্প কাহিনীর হচ্ছে অজন্তার গুহা চিত্রের শিল্পের একটি উল্লেখযোগ্য পরিচয় বহন করে। অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। নেক্সট, মৌর্য পরবর্তী যুগে মধ্য ভারত ও দক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে উল্লেখযোগ্য? দেখো, তো দক্ষিণ ভারতে আমাদের একমাত্র উল্লেখযোগ্য রাজবংশ সেটি হলো সাতবাহন। এই সাতবাহন সাম্রাজ্য বিশেষত অন্ধ্রপ্রদেশ, তো এই অঞ্চলটাতে এরা বসবাস করতো। অন্ধ্রপ্রদেশ এবং তার উপকূলবর্তী যে অঞ্চলগুলো ছিল, তো সেখানে কিন্তু বসবাস করতো। এবং এই সাতবাহনদের একটি উপনামে ডাকা হতো অন্ধ্রভৃত্য। এক্সামে কিন্তু আসে। তো অন্ধ্রভৃত্য বা ব্লাইন্ড সার্ভেন্ট, অন্ধভৃত্য বা ব্লাইন্ড সার্ভেন্ট, এই নামে কিন্তু এদেরকে ডাকা হয়। যে সাতবাহনদের কোন নামে ডাকা হতো? তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট, চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে এসেছিলেন? তো দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো ইনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো হিয়ংসাং এসেছিলেন হর্ষবর্ধন এবং ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে আসে। এবং কেপিএসআই গত ২৮ তারিখে যেটি হয়ে গেল, তো এইখানে কিন্তু এটি ছিল। নেক্সট, চোল এবং পল্লব উভয়দের রাজধানী নিচের কোনটি ছিল? তো দেখো, চোল এবং পল্লব উভয়দের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরম। এই কাঞ্চিপুরম হচ্ছে এই উভয় রাজবংশের রাজধানী। অবশ্যই গুরুত্বপূর্ণ, এসএসসি জিডি কনস্টেবলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট দেখো, সম্রাট অশোক কার পুত্র ছিলেন? সঠিক উত্তর বিন্দুসার। তো বিন্দুসারের কিন্তু পুত্র ছিলেন মৌর্য সম্রাট অশোক। নেক্সট দেখো, সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে। তো এগুলি যারা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দেবে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে রাখবে। তো এটি বিচার ব্যবস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিল, রাজুক। নেক্সট, এই মর্মে একটা কথা বলে রাখি, ধর্ম মহামাত্য, এটিও কিন্তু এক্সামে আসে যে ধর্ম মহামাত্য এদের কাজ কী ছিল? তো এদের কাজ ছিল মূলত যে অশোকের যে ধর্ম প্রচারের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সাধন করার জন্য বিভিন্ন যে দূরবর্তী প্রদেশ, তো সেগুলিতে ধর্ম প্রচার করা, এটাই ছিল হচ্ছে ধর্ম মহামাত্যদের কাজ। নেক্সট, নিচের ধর্ম সংস্কারকদের মধ্যে কে সর্বপ্রথম ৭ম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন? তো
তো খুবই গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ একজন মনীষী কুমারিল ভট্ট। তো ইনি কিন্তু ধর্ম সংস্কারকদের মধ্যে 7ম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেছিলেন। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন। পাল বংশের প্রতিষ্ঠাতা, সঠিক উত্তর গোপাল। 750-এ কিন্তু এই পাল বংশ প্রতিষ্ঠা হয়েছিল, অবশ্যই মনে রাখবে সালটা, এক্সামে কিন্তু আসে। তো এটি ডাব্লিউবি কনস্টেবল 2019-এর মেন এক্সামে কিন্তু এসেছিল। প্রশ্নপত্র ওঠালেই কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট দেখো, একটু আগেই বলেছিলাম যে পাল যুগে রচিত রামচরিতের রচয়িতা কে? সন্ধ্যাকর নন্দী। কেপি এসআই বা সাব ইন্সপেক্টর কিন্তু এই প্রশ্নটি এসছে গত 28শে জানুয়ারি যে এক্সামটি হয়ে গেল। প্রশ্নপত্র উঠিয়ে কিন্তু দেখতে পারো। দেখো, পাল যুগে রচিত হয়েছিল রামচরিত, যেটি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিল। নেক্সট দেখো, কে 11 শতকে ভক্তিবাদ প্রচার করে বিশেষ ভূমিকা গ্রহণ করেন? তো দেখো, রামানুজ। তো রামানুজ হচ্ছে একজন বিখ্যাত ভক্তি আন্দোলনের প্রবক্তা, যিনি 11 শতকে কিন্তু ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে বল্লাল সেন। ভীষণ গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে, দানসাগর, অদ্ভুত সাগর এই প্রভৃতি গ্রন্থগুলো কিন্তু বল্লাল সেনের রচনা। নেক্সট দেখো, একটু আগে আলোচনা করেছি যে ভারতের ইতিহাসে সাহিত্য, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, এমনকি রাজনৈতিক রাজ্য প্রসার সমস্ত দিক থেকে কিন্তু সুবর্ণযুগ, একটা যুগকেই আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি? গুপ্তযুগ। তো চোখ বুঝে কিন্তু অ্যান্সার গুপ্তযুগ সঠিক উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর গুপ্তযুগ, অবশ্যই মনে রাখবে। নেক্সট, সেন বংশের শ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? তো দেখো, বল্লাল সেন। বল্লাল সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ নরপতি। নেক্সট দেখো, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেককে স্টার মার্ক দেবে। তো পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল এবং উল্লেখযোগ্য স্থাপত্য বিক্রমশীল মহাবিহার। ভীষণ পরিমাণে এক্সাম আসে। বিক্রমশীল যে বিশ্ববিদ্যালয়, সেটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ধর্মপাল। নেক্সট দেখো, আদিমধ্যযুগের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিন্তু এসএসসি জিনিস কনস্টেবলে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। সেটা হোক চান্দেল বংশ, হোক সেটা অহং সাম্রাজ্য, কিংবা মোগল বা সুলতানি। তো প্রত্যেকটা রাজবংশ থেকেই কিন্তু এক্সামে প্রচুর প্রশ্ন কিন্তু এসছে। তো দেখো, কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল? তো এটি দেখো, শাহী বংশ হবে সঠিক উত্তর। তো শাহী বংশের কিন্তু বিখ্যাত রাজার নাম হচ্ছে জয়পাল। নেক্সট, কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, দ্বিতীয় মহিপাল এর আমলে কিন্তু কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল। নেক্সট, বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পরে দীর্ঘদিন ধরে অরাজকতার রাজত্ব চলতে থাকে, যে সময়টাকে ইতিহাসে মাৎস্যন্যায় যুগ বলা হয়? আমাদের মক টেস্ট পর্বে কিন্তু এই প্রশ্নটা বহুবার কিন্তু করানো হয়েছে। আশা করি তোমাদের দেখা মাত্র কিন্তু অ্যান্সার করা দরকার। তো সঠিক উত্তর শশাঙ্ক। আমরা জানি যে শশাঙ্কের মৃত্যুর পর কিন্তু বাংলায় যে অরাজকতার যুগ সৃষ্টি হয়েছিল, অর্থাৎ পুকুরের বড় মাছ যেরকম ছোটো মাছকে খেয়ে ফেলে, ঠিক তেমনি অত্যাচারী শাসক বা ব্যক্তিবর্গরা কিন্তু সমাজের যে নিচু স্তরের মানুষ, তাদের উপর কিন্তু দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতে থাকে। তো এই ঘটনাকে কিন্তু মাৎস্যান্যায় বলা হতো। নেক্সট দেখো, পাল যুগে কোন দুই বিখ্যাত খ্যাতনামা শিল্পী? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে যে পাল যুগের দুইজন বিখ্যাত খ্যাতনামা শিল্পী এবং ভাস্কর্য ও চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন। তারা কে? ধীমান এবং বিদপাল। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ডাব্লিউবি কনস্টেবল যারা এক্সাম দেবে আপকামিং পরীক্ষার জন্য কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণ। বাহমানি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন বাহমান শাহ। বিগত বছর কিন্তু এই প্রশ্নটি এসছে, আশা করি আপকামিং এক্সামগুলিতেও কিন্তু আসবে। তোমাদের আবারও বলে রাখছি, আমরা কিন্তু টোটাল 100টি কিন্তু প্রশ্ন আজকে কভার করব। তো অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে দেখবে। আমরা টোটাল 500টিরও অধিক কিন্তু বিগত যতগুলো এক্সাম হয়েছে তার জিকে প্রশ্ন কিন্তু সংকলন করেছি, এবং সেগুলি আমরা কিন্তু 2 বা 4টে পর্বের মাধ্যমে কিন্তু তোমাদের প্রশ্নগুলি করিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ক্লাসগুলি করতে থাকো। আশা করি একটি প্রশ্ন কিন্তু তোমাদের বাইরে থেকে আসবে না। নেক্সট, কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়েছেন? দেখো, কোন কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দিয়েছেন? তো সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ। তো ফিরোজ শাহকে কিন্তু দাক্ষিণাত্যের আকবর কিন্তু বলা হয়েছে। এই মর্মে একটি প্রশ্ন জেনে রাখো
যে সুলতানি যুগের আকবর। এসএসসি জিডিতে কিন্তু এই প্রশ্নটি আসে, বা ডাব্লিউপি কেপি কনস্টেবলে কিন্তু এই প্রশ্নগুলি আসে। যে সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, নিচের কোন জন দাস বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? তো দেখো ইলতুৎমিশ কিন্তু দাস বংশের একজন বিখ্যাত শাসক। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসএসসি জিডি কনস্টেবল এসছে, গত 22-এ যে রিক্রুটমেন্ট ছিল সেখানে, যে সুলতানি সাম্রাজ্যের উল্লেখযোগ্য শাসক অর্থাৎ দিল্লি সালতানাত কা ও মুখ্য শাসক কौन है जो इक्ता का ব্যাপার চালু কিয়া? তো সেক্ষেত্রে কিন্তু ইলতুৎমিশ ছিল অপশন সঠিক উত্তর। তো ইনি কিন্তু ইকতা প্রথা চালু করেছিলেন। এবার যেহেতু প্রশ্ন বাংলায় হবে, তো আশা করি তোমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন বুঝতে কিন্তু কোনো অসুবিধা হবে না। নেক্সট, ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছিলেন? তো আমরা একজন গুরুত্বপূর্ণ শাসক যাকে আমরা ইতিহাসে পাগলা রাজা বলে জানি। তো পাগলা রাজা বলে জানি, তো সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তো ঐতিহাসিকরা এনাকে কিন্তু বৈপরীত্যের মিশ্রণ বলে কিন্তু আখ্যা দিয়েছেন। তো ইনি কিন্তু বিস্ময়কর কিছু ঘটনা যেটা ইতিহাসে কিন্তু ঘটিয়েছেন, যে তামার মুদ্রার বদলে কিন্তু সোনার মুদ্রা চালু করেছেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মুদ্রায় ব্যবস্থায় কিন্তু বহু দুর্নীতি ঘটছে, এবং রাজধানীকে কোনো সময় এক স্থান থেকে অন্য স্থানে, আবার অন্য স্থান থেকে আবার কিন্তু এক স্থানে ফিরিয়ে আনছেন। তো এমন ঘটনা কিন্তু ইনি ঘটিয়েছিলেন। তার যে উদ্ভট কার্যকলাপ, এই জন্য তাকে পাগলা রাজা বলা হয়, এবং ঐতিহাসিকরা তাকে বলেছেন বৈপরীত্যের মিশ্রণ। নেক্সট দেখো, পশ্চিম ভারতে চালুক্য বংশের পরবর্তী রাজবংশ কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, চালুক্য বংশের পরবর্তী রাজবংশ হচ্ছে রাষ্ট্রকূট। কে প্রতিষ্ঠাতা? দন্তি দুর্গ, এক্সামে কিন্তু আসে। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তি দুর্গ। নেক্সট, যারা এসএসসি জিডি কনস্টেবল দেবে তোমাদের জন্য এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোন সুলতান নিজেকে নৈবই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? তো বিশেষত এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের আসে। তো দেখো, ঈশ্বরের প্রতিনিধি বলেছিলেন একজন শাসক, তিনি হচ্ছেন কে? গিয়াসউদ্দিন বলবান। এই গিয়াসউদ্দিন বলবান ইনি কিন্তু ঈশ্বরের প্রতিনিধি বা নবই খোদাই বলে নিজেকে আখ্যায়িত করেছিলেন। নেক্সট দেখো, কার রাজত্বকালে দিল্লি সুলতানের সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? সঠিক উত্তর কিন্তু ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানের সাম্রাজ্য সবথেকে বেশি কিন্তু বিস্তার লাভ করেছিল। নেক্সট দেখো, রৌপ্য মুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেছিলেন? দেখো, একটু আগেই কিন্তু বলছিলাম ঘটনাটি। তো সঠিক উত্তর কিন্তু মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখো, দিল্লির রাজবংশগুলি অর্থাৎ দিল্লি সুলতানতের যে রাজবংশগুলি, পরপর আমরা সেটা ক্রমটা একটু দেখে নিই। প্রথমে ছিল দাস, তারপরে খলজি, তারপর তুগলক, তারপর হচ্ছে লোদি। তো দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক, খলজি বংশের জালাউদ্দিন ফিরোজ খলজি, তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক, এবং লোদি বংশের বহলুল লোদি। অবশ্যই কিন্তু প্রতিষ্ঠাগুলো দেখে রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, দুরানি বংশ, অবশ্যই এটাকে স্টার মার্ক দেবে। দুরানি বংশের প্রতিষ্ঠাতা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছরগুলিতে আসেনি। তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ বলে আজকের মক টেস্ট পর্বে কিন্তু রাখা হয়েছে। তো দুরানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আহমেদ শাহ আবদালি, এক্সামে কিন্তু আসে। এই আহমেদ শাহ আবদালি হচ্ছে দুরানি বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট, ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? তো দেখো, ইলতুৎমিশের পর সিংহাসনে বসেছিল রুকনুদ্দিন ফিরোজ। এই রুকনুদ্দিন ফিরোজ ইনি কিন্তু সিংহাসনে বসেছিলেন। নেক্সট দেখো, নিচের কোন সুলতানকে সেই সময়কার লেখকরা তার অপরিসীম দানশীলতার জন্য এক বিশেষ আখ্যা দিয়েছিলেন? লাখবক্স বা গ্রেভ অফ লাক্স। লাখবক্স বা গ্রেভার অফ লাক্স, এই কথাটি ঐতিহাসিকরা বলেছিলেন কাকে? তো সঠিক উত্তর দেখো কুতুবউদ্দিন আইবক। এসএসসি জিডি কনস্টেবলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু প্রশ্নটি দেখে রাখবে। তোমাদের কিন্তু একটু ডিপ প্রশ্নই কিন্তু এক্সামে আসে, তো অবশ্যই কিন্তু দেখে রাখবে। এই প্রশ্নগুলি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, শশাঙ্কের রাজধানীর নাম কি? তো শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি বিগত বছরের প্রশ্ন। নেক্সট, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেছিলেন? দেখো, জালালউদ্দিন খলজি, যিনি কিন্তু খলজি বিপ্লব ঘটিয়েছিলেন কত সালে? 1290। এই 1290 কিন্তু ইনি খলজি বিপ্লব ঘটিয়েছিলেন। নেক্সট দেখো, ভারতে প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা।
দেখো বহলুল লোদি, বহলুল লোদি ছিল আফগান শাসকের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো বঙ্গদেশে ভক্তিবাদ আন্দোলনের সাথে নিচের কোন নামটি বিশেষভাবে স্মরণীয়? তো বঙ্গদেশ অর্থাৎ আমাদের তৎকালীন যে অবিভক্ত বাংলার কথা সেটাই কিন্তু বলা হয়েছে। তো সেই বাংলার একটি অবিস্মরণীয় স্মরণীয় নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব, যিনি কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একজন উল্লেখযোগ্য ত্রাতা বলা যায়। তো ইনি কিন্তু এই ধর্ম প্রচলিত করেছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ একজন মানুষ, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো নিচের কে একজন অন্ধ কবি? কৃষ্ণ পূজারী, এবং কৃষ্ণ মহাত্ম বিশেষভাবে প্রচার করেছিলেন। তো দেখো আদর্শগুলি খুবই গুরুত্বপূর্ণ। অন্ধ কবি, কৃষ্ণ পূজারী এবং কৃষ্ণ মহাত্ম এই বিশেষভাবে প্রচার করেছিলেন কে? সুরদাস, খুবই গুরুত্বপূর্ণ। সুরদাস কিন্তু এই আদর্শগুলো প্রচার করেছিলেন, অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। নেক্সট দেখো শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের যে গ্রন্থাকার কে? দেখো কৃষ্ণদাস কবিরাজ, গুরুত্বপূর্ণ গ্রন্থ। চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচিতা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট দেখো কবির কার শিষ্য ছিলেন? তো কবির ছিলেন হচ্ছেন রামানন্দের শিষ্য। তো এই কবির কে ছিল? রামানন্দের শিষ্য ছিলেন, এবং কবির ছিলেন হচ্ছে একজন ব্যক্তিত্ব হিসাবে তিনি মুসলিম তাঁতি। তো তার যে গ্রন্থ সংকলন মনে রাখবে, তার যে গ্রন্থ সংকলন হচ্ছে দোহা, এক্সামে কিন্তু আসে, এই দোহা হচ্ছে তার গ্রন্থ সংকলন। নেক্সট কোন মানুষের অপর মানুষও মানুষের সম্প্রদায় বা জানার প্রয়োজন নেই, এই বাণীটি কার? কোনো মানুষের অপর কোনো মানুষের সম্প্রদায় বা জাত জানার প্রয়োজন নেই, এই বাণীটি হচ্ছে রামানন্দ। রামানন্দের কিন্তু এই বিখ্যাত উক্তি। নেক্সট দেখো নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন? তো বিবেকানন্দ জন্মেছিলেন কলকাতা শহরে। নেক্সট কে বলেছিলেন রাম আর রহিম একই ভগবানের দুটি বিভিন্ন নাম? তো সঠিক উত্তর হচ্ছে কবির। তো কবির কিন্তু রাম আর রহিম একই ভগবানের দুটি অভিন্ন নাম, তো এটি কিন্তু বলেছিলেন। নেক্সট একটু আগে প্রশ্নটি আলোচনা হয়েছে। তো দেখো কাঞ্চির নিচের কোন রাজবংশের রাজধানী ছিল? তো পল্লব এবং চোল, আমরা একটু আগে পড়েছি। তো পল্লব এবং চোল হচ্ছে এই কাঞ্চি রাজধানী ছিল। নেক্সট দেখো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? এসএসসি জিডি কনস্টেবলদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই চোল সাম্রাজ্য থেকে প্রশ্ন কিন্তু দেবেই দেবে। দেখো কার রাজত্বকালে চোল সাম্রাজ্য শিখরে প্রতিষ্ঠিত? প্রথম রাজেন্দ্র চোল। একটা কথা এখানে মনে রাখবে, এই প্রথম রাজেন্দ্র চোল এবং চোল বংশ কিন্তু নৌবহর বা আর্মাটা, আমরা স্পেনের আর্মাটার নাম শুনেছি। তো এটাই কিন্তু স্পেনের বিখ্যাত একটি নৌজাহাজ, যেটি সারা বিশ্বকে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল। তো সেই রকম কিন্তু ভারতের ইতিহাসে এই চোল বংশের কিন্তু একটি বিশাল নৌ সাম্রাজ্য বা জলপথে কিন্তু এদের বিস্তার ঘটেছিল। তো নৌবহর কিন্তু প্রথম ব্যবহার করে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এটি এক্সামে কিন্তু আসে। নেক্সট নিচের কোন অঞ্চলে সাতবাহনের রাজ্য বলে পরিচিত? দেখো অন্ধ্র অঞ্চল, বললাম যে অন্ধ্রপ্রদেশের যে লাগোয়া সেই অঞ্চলে কিন্তু বসবাস করতো, এবং এদেরকে ব্লাইন্ড সার্ভেন্ট বা অন্ধভৃত্য বলা হতো। তো প্রশ্নটি বলতে বলতে কিন্তু চলে এসছে, নিচের কোন রাজশক্তি নৌ বলে শ্রেষ্ঠ ছিল? দেখো চোল রাজবংশ, ভীষণ গুরুত্বপূর্ণ, জাস্ট একটু দেখে রাখো, এক্সামে কিন্তু তার প্রমাণটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আবারও বলছি, আমরা কিন্তু কেন্দ্র এবং রাজ্যের আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে তার কিন্তু বিস্তারিত জিকে প্রশ্নের সংকলন কিন্তু আমরা তৈরি করেছি, যেখানে কিন্তু 500টির অধিক কিন্তু জিকে প্রশ্ন, গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন কিন্তু রেডি করা হয়েছে। তো সেগুলো আমরা তোমাদেরকে 2 বা 4টে ম্যারাথন ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা প্রোভাইড করব। অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। নেক্সট বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? ভীষণ গুরুত্বপূর্ণ, হরিহর এবং বুক্ক। যারা এসএসসি জিনিস করে দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে জন্য কিন্তু একটু ওয়ার্ড কোশ্চেনই আসে। দেখো মাদুরাই কাদের রাজধানী ছিল? তো মাদুরাই হচ্ছে পাণ্ডব বংশের রাজধানী। নেক্সট বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষের বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? তো এটি দেখতে পাওয়া যায় হচ্ছে হাম্পিতে। নেক্সট পাল বংশ কোন রাজাকে বঙ্গদেশের প্রধান ব্যক্তির একমাত্র হয়ে বঙ্গদেশের সিংহাসনে বসান? দেখো গোপাল 750। দেখেছো প্রশ্নগুলি কতবার এক্সাম এসছে। নেক্সট আজকের সর্বশেষ প্রশ্ন, 1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগরে এসেছিলেন, তিনি কে? অবশ্যই এটিকে ডবল স্টার দেবে। তো বিজয়নগরে এসেছিলেন হচ্ছে নিকোলো কান্টি। তো ইনি কিন্তু একজন বিদেশি পর্যটক, তো ইনি কিন্তু এসেছিলেন
বিজয়নগর পরিদর্শনে বা ভ্রমণে। তো এই নিকোলো কান্টের যে বিভিন্ন গ্রন্থ, তো সেখানে কিন্তু বিজয়নগরের ইতিহাস সম্পর্কে জানা যায়। তো অবশ্যই মনে রাখবে। তো আজকে আমরা 100টি প্রশ্ন কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ চাকরি পরীক্ষার জোর কদমের প্রস্তুতি কিন্তু এই চ্যানেলে করানো হচ্ছে। তোমরা যদি ধৈর্য সহকারে কাজগুলি করো, আশা করি কিন্তু এক্সামে এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না।